বর্ষার শেষ দিক, আকাশের মুখ গোমরা করে থাকাটা যেন আধারপুর গ্রামের মানুষের কপালের লিখন। মেঘেরা এখানে সহজে কাঁদে না, কেবলই শাসিয়ে যায়। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শীর্ণ কোনায় নদীটার নামও তাই লোকদের মুখে বদলে দিতে হয়েছে মরগাং। সেই নদীর বুক জেগে ওঠা চরের মতোই গ্রামের মানুষগুলোর জীবনও একটু এদিক ওদিক হলেই সব ভেসে যাওয়ার ভয়। আধারপুর নামটা কে কবে রেখেছিল কেউ জানে না, তবে এই গ্রামের প্রবীণরা বলেন এই গ্রামের মাটিতে নাকি অশুভ ছায়ারা আছে। দিনের বেলাতেও কিছু কিছু জায়গায় গা ছমছম করে ওঠে। বিশেষ করে গ্রামের পশ্চিম দিকের পুরনো কবরস্থানটার কথা উঠলেই সবার মুখে কথা কেমন যেন আটকে যায়। করিম শেখ ক্ষেতের আল ধরে বাড়িটার দিকে হাঁটছিল। পায়ের নিচে ভেজা মাটির নরম অনুভূতি, নাকে ধানের শীষের গন্ধ, এগুলো তার আঁচল মেরেছে না। তবুও আজ সবকিছু কেমন যেন অচেনা ঠেকছে। বিকেলের আলো ফুরিয়ে আসছে, কিন্তু আজকের অন্ধকারের রংটা একটু বেশি কান। অন্যদিকে এই সময়টাতেও রাখালদের গরু পালের গলার ঘন্টার টুংটাং শব্দ শোনা যায়। পাখির কিচিরি বিচিরি থাকে। আজ কেমন যেন সবকিছু নিশ্চুপ, যেন পুরো গ্রামটা কান পেতে ভয়ঙ্কর কিছু শোনার অপেক্ষায় আছে। বাড়ির উঠোনে পা দিতেই করিমের ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরল আর বলল, আব্বা আইসো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে করিম এক অদ্ভুত ধরনের শান্তি খুঁজে পেল। এই শান্তির জন্যই তার বেঁচে থাকা। দাওয়ায় বসে থাকা তার স্ত্রী রহিমা এগিয়ে এসে স্বামীর হাত থেকে কাস্তে আর গামছাটা নিল। আইজ এত দেরি হলো কেন? হ্যাঁ, রহিমার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। করিম স্ত্রীর মুখের দিকে তাকালো। রহিমের চোখ যেন সে একই ভয় যা সে একটু আগেই গ্রামের পাশে বাতাসে অনুভব করে এসেছে। আর কইস না, বকবুল মাথা বোর উত্তর দিকের ওই ক্ষেতের সাবধান থেকে কারা জানি নষ্ট করে দিছে। পুরো ক্ষেতটা যেন জলায় মারছে। মাতব্বর আইস রাতে আগুন, তারপর মাইজা পোলার নাকি গত রাইতে ওইটা ওই জ্বর নাকি থামতাছে না, প্রচুর পরিমাণে জ্বর আসছে ওর শরীরে। রহিমা শিউরে উঠল। কও কি? এগুলো তো অলক্ষণের কাণ্ড। কি হইল এই গ্রামে? করিম একটু লম্বা দীর্ঘশ্বাস ফেলল। জানি না রে রহিবা, কিছুই বুঝতেছি না। সাত্তারের চায়ের দোকানে গেছিলাম, সবাই খালি একই কথা কইতেছে। কেউ কেউ তো কথাটা শেষ না করেই থেমে গেল করিম। কি হয়েছে? রহিমার জেদ। করিম ইতস্তত করে পড়ল। সবাই হাসিমের কথা কইতেছে, এই নাকি এর পিছে লাগছে। হাসেম নামটা শোনা মাত্রই রহিমার বুকটা ফ্যাকাশে হয়ে গেল। আধারপুর গ্রামের এক বিভীষিকার নাম হচ্ছে আসেম। বছর 10 আগে গ্রামের সবচাইতে প্রভাবশালী মকবুল মাতব্বরের সাথে জমিনে বিরোধের পর হাসিমের বাবা মা দুজনেই মারা যায়। গ্রামের সালিশে মাতব্বর পক্ষে রায় হয়, আর সেই থেকে হাসিম একা গ্রামের একেবারে শেষ মাথায় পুরনো কবরস্থানের পাশে তার পৈতৃক ভিটা। সে কারো সাথে বেশে না, কথাও বলে না। তার চাল চলন চাহনির সবকিছুই কেমন যেন অস্বাভাবিক। গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলে। সবাই বিশ্বাস করে হাসিম তার বাবা মাকে হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য এক অদ্ভুত কারুজাদুর সাধনা করেছে। করিম বলল, আরে দূর, এগুলো সব মানুষের মনের ভুল। হাসিম একটা পাগল মানুষ, এত ক্ষমতা কই থেকে আসলো? কিন্তু কথাটা সে নিজের মুখে পুরোপুরি বিশ্বাস করতে পারল না, কারণ গত কয়েক মাস ধরে গ্রামের পরিস্থিতি ভালো যাচ্ছে না। কখনো কখনো কারো গরু ছাগল বিনা কারণে মারা যাচ্ছে, কখনো কারো ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রতিটি ঘটনার পরে সন্দেহের আঙুলটা ওই হাসিমের দিকে উঠছে। সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিকে এমন ঘোর অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। আধারপুর গ্রামটা যেন মৃতদের চাদরে বড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজনের চোখ সেটা ঘুমেছিল না। হাসেম কালো আলখাল্লার মতো একটা লম্বা চাদর গায়ে জড়িয়ে সে নিঃশব্দে বেরিয়ে এলো তার ভাঙাচোরা ঘর থেকে। আর তার হাত থেকে একটা মাটির হাঁড়ি, একটা পুরনো পুঁথি আর একটা ধারালো ছুরি। তার গন্তব্য গ্রামের পশ্চিমের সেই পরিত্যক্ত কবরস্থানের ভেতরটা আরো অন্ধকার, আরো ভয়ঙ্কর। বাতাসে শ্যাওলা আর ভেজা মাটির সোদা গন্ধ, ঝিঝি পোকার ডাকটাও এখানে কেমন যেন ভৌতিক শোনায়। হাসেম কাঠ
কাঁটা ঝোপ আর আগাছার জঙ্গল পেরিয়ে এগিয়ে চলল কবরস্থানের সবচাইতে পুরনো অংশে। এখানে এমন কিছু কবর আছে যেগুলো গ্রামের সবচাইতে বয়স্ক লোকটিও বলতে পারে না কার। এমনই এক পুরনো প্রায় মাটির সাথে মিশে যাওয়া কবরের সামনে এসে দাঁড়ালো হাসেম। এটা জহিরউদ্দিন ফকিরের কবর। প্রায় 100 বছর আগে জহিরউদ্দিন ফকির ছিলেন এই অঞ্চলের সবচাইতে বড় কালো জাদুকর। তার তন্ত্র সাধনার ভয়ে বাঘে বহিসে এক ঘাটে জল খেত। শোনা যায় তিনি নাকি মৃত মানুষের সাথে কথা বলতে পারতেন, মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারতেন। তার মৃত্যুর পর গ্রামের মানুষ ভয়ে তার কবরটা গ্রামের কবরস্থান থেকে আলাদা করে কোনো এক কোনায় দিয়েছিলেন। হাসেম হাড়িটা কবরের পাশে নামিয়ে রাখলো, তারপর পুঁথিটা খুলে অস্পষ্ট আলোতে পড়তে শুরু করলো। তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো অদ্ভুত সব মন্ত্র, যা মানুষের ভাষা বলে মনে হয় না। সে শব্দগুলো রাতের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। তার উচ্চারণের সাথে চারপাশের বাতাসটা ভারী হতে লাগলো। ঝিঝিরিটা থেমে গেছে, কিন্তু শুধুমাত্র হাসিমের কণ্ঠ আর বাতাসের শশ শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ সে ছুরিটা হাতে তুলে নিল এবং নিজের বাম হাতে তালুটা চিরে ফেলল। ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত কয়েক ফোঁটা মাটির হাঁড়িতে ফেলল, বাকিটা ছড়িয়ে দিল কবরের উপরে। রক্ত মাটিতে পড়ার সাথে সাথে মনে হলো যেন মাটিটা শুষে নিল। হাসেম তারাস্বর মঞ্চ পড়া চালিয়ে যেতে লাগলো। তার চোখে দুটো রীতিমতো অন্ধকারের জঞ্জল করছে, তার শরীর কাঁপছে, কিন্তু কণ্ঠে কোনো জড়তা নেই। সে যেন সমস্ত ঘৃণা, সমস্ত প্রতিশোধ স্পৃহা ছেড়ে দিচ্ছে এই আহ্বানে। প্রায় 1 ঘন্টা পর ঘটনাটা ঘটল। যে কবরের উপরে হাসিম রক্ত ছিটিয়েছিল তার উপরের মাটি কাঁপতে শুরু করলো। প্রথমে অল্প অল্প, তারপর বেশ জোরে। কবরের এক পাশে মাটি ফাটল ধরে যেতে শুরু করলো। ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো এক ধরনের গা গড়িয়ে ওঠা পচা গন্ধ। ফাটলটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং সেই ফাটলের ভেতর থেকে প্রথমে বেরিয়ে এলো কয়েকটা শুকনো কালো আঙ্গুল, তারপর একটা পুরো হাত। হাসিমের মন্ত্রপনা থেমে গেল। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই হাতের দিকে। তার চোখে ভয় নয়, বরং এক ধরনের পাশবিক আনন্দ। হাতটা কবরের কিনারায় ভর দিয়ে ধীরে ধীরে শরীরে উঠে আসতে লাগলো। শরীরটা মানুষেরই, কিন্তু কেমন যেন শুকিয়ে যাওয়া, এবং চামড়াগুলো হাড়ের সাথে লেগে আছে, এবং পরনের কাপড়গুলো যেন পুরনো আমলের অনেক জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। লোকটার মাথায় লম্বা চটা চুল, মুখ ভর্তি দাড়ি, কিন্তু সবচাইতে ভয়ঙ্কর তার চোখ দুটো। সেই চোখ দুটোর কোনো মনি নেই, কেবল চোখ দুটো সাদা গর্তে ভাঙা, কিন্তু সেই গর্তের গভীরে যেন 1000 বছরের অন্ধকার জমে আছে। দেহটা কবর থেকে পুরোপুরি বেরিয়ে এসে হাসিমের সামনে দাঁড়ালো। কোনো কথা বলল না, কেবলই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার কোনো নিঃশ্বাসের শব্দ নেই, কোনো প্রাণের চিহ্ন নেই, কেবলই এক মৃতদেহ যা হাসিমের ডাকে সাড়া দিয়ে উঠে এসেছে। হাসিম হাঁটু গেড়ে বসে পড়ল। তার গলা শুকিয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, জহির ফকির, আমি আমি হাসিম। আমি আপনাকে ফিরিয়ে এনেছি। আমি আপনাকে মৃত্যুর পরেও ফিরিয়ে এনেছি। মৃতদেহটা নড়ল না, কেবল তার মাথাটা সামান্য কাত হয়ে গেল। হাসিম বলতে লাগলো, ওরা ওরা আমার সব কেড়ে নিছে, সব কেড়ে নিছে। আমার বাবা মাকে মেরে ফেলছে, আমার সবই কেড়ে নিছে। ওই গ্রামের মানুষ সেদিন দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে, কেউ প্রতিবাদ করেনি। আমি প্রতিশোধ চাই ফকির, আমি প্রতিশোধ চাই। এই গ্রামটারে ধ্বংস করতে চাই। প্রত্যেকটা মানুষ যেন তিলে তিলে কষ্ট পায় মরে যায়। আমি চাই মকবুল মাতব্বর যেন তার চোখের সামনে বয়সের প্রত্যেকটা প্রদীপ নিভে যেতে দেখে। হাসিমের কথা শেষ হলে জহির ফকির প্রথমবার মুখ খুলল। তার কণ্ঠস্বর ছিল শুকনো পাতার উপর দিয়ে সাপ ফিরে যাওয়ার মতো খসখসে, খুব শীতল এবং খুবই ভয়ঙ্কর। প্রতিশোধের আগুন ভালো হাসে, কিন্তু সেই আগুন জ্বালিয়ে রাখতে জ্বালানির দরকার হয়। হাসি মরিয়া হয়ে বলল, আমি সব দিতে রাজি আছি। আপনি যা চাইবেন তাই দিব। জহির ফকির নামক সেই
কালো জাদুকর বা মৃত্যুর পর ফিরে আসা সেই কালো জাদুকর সাদা চোখের কোঠর থেকে এক ঝলক অশুভ আলো খেলে গেল। সে তার শুকনো আঙুল ধরে হাসিমের দিকে ইশারা করে বলল, আমার শক্তি ফিরে পেতে রক্তের প্রয়োজন। কচি বাঁশের তাজা রক্ত প্রতি 7 অন্তর অমাবস্যার পূর্ণিমার রাতে আমার জন্য শিশু রক্তের বলি রাখবে। কথাটা শুনেই হাসিমের বুকের ভেতরটা কেঁপে উঠল। শিশু রক্ত! সে এতটা ভাবেনি, কিন্তু পরক্ষণে মকবুল মাতব্বরের অহংকারী মুখ আর তার বাবা মায়ের অসহায় মৃত্যুর দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে সব দ্বিধা কেটে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি রাজি আছি, আমি দেব আপনাকে শিশুর বলি দেব, শুধু আপনি আমার কাজটা করে দেন, এই গ্রামকে শ্মশান বানায় দেন, শ্মশান। জহির ফকিরের মুখে কোনো ভাবান্তর হলো না। সে কেবলই যন্ত্রের মতো মাথা নাড়ল। সেই রাত থেকে আধার পর গ্রামের উপরে নেমে এলো এক ভয়াবহ অভিশাপ, এক মানব সৃষ্ট অভিশাপ, যা মানুষের ঘৃণার আগুনে জন্ম নিয়ে এক অতৃপ্ত মৃতের হাতে পূর্ণতা পেতে চলেছিল। পরের দিন সকাল থেকে গ্রামের নতুন আতঙ্ক শুরু হলো। মকবুল মাতব্বরের যে ছেলেটা জ্বরে ভুগছিল, সকালবেলা তাকে বিছানা মৃত অবস্থায় পাওয়া গেল। তার পুরো শরীর নীল হয়ে গেছে, চোখটা কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম, মুখে কেমন যেন ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, যা দেখে গ্রামের সবচাইতে সাহসী লোকটিও ভয় পেয়ে গেল। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ মকবুল মাতব্বরের বাড়িতে ভিড় জমালো। মাতব্বর তার ছেলের লাশের পাশে বসে রীতিমতো পাথর হয়ে গেল। তার দাপট, তার অহংকার সব যেন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। করিম খবরটা পেয়ে ছুটে গেল। লাশের অবস্থা দেখে তার গা গুলিয়ে এলো। এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। গ্রামের ডাক্তার ডাকা হয়েছিল। তিনি অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে কেবল বললেন, তীব্র শকের কারণে হার্ট ফেল করছে মনে হচ্ছে, কিন্তু কি কারণে এত বেশি ভয় পেল তা তো বলতে পারবো না। সাত্তারের চায়ের দোকানে সেদিন মানুষের তিল ধারণের জায়গা ছিল না। সবার মুখে একই আলোচনা, একই ভয়। এক প্রবীণ ব্যক্তি কাশেম চাচা হুক্কায় টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, এইটা তো কোনো ভালো লক্ষণ নয়। গ্রামের উপরে অলক্ষীর নজর পড়ছে। আরেকটা লোক বললেন, অলক্ষী না চাচা, কোন শয়তানের নজর পড়ছে, আর ওই শয়তানটা ডাকছে ওই হাসেম। মাতব্বর পোলার দশা এই করছে, আমি জানি। করিম কিছুক্ষণ চুপ করে শুনছিল। তার মনটা কেমন সায় দিচ্ছিল, এর পিছনে হাসেমের হাত থাকতেই পারে। কাল বিকেলে সে শুনেছে মাতব্বরের ছেলে জ্বরে পড়েছে, আর আজ সে সকালে বিভৎস মৃত্যু। ব্যাপারটা কেমন যেন মিলে যাচ্ছে। সেদিন রাতে করিমের ঘুম এলো না। রহিমার একই অবস্থা। মেয়ে ফাতেমাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে আছে সে। করিমের বারবার মনে হচ্ছে ঘরের অন্ধকারকে যেন হেঁটে বেড়াচ্ছে। কান পেতে শোনার চেষ্টা করলো, না, কোনো শব্দ নেই। হয়তো তার মনের ভুল। কিন্তু দিন যত গড়াতে লাগলো, গ্রামের পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ হতে লাগলো। মাতব্বরের বড় ছেলের আদরের খোরাটা আস্ত বলেই মরে পড়ে গেল। তার মেজাজের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। এরপর মাতব্বরের স্ত্রীর শরীর খারাপ হতে শুরু করলো। তিনি সারাদিন বিড়বিড় করে কিসের জন্য বলতেন, আর ভয়ে আঁতকে উঠতেন। বলেন, রাতে নাকি তিনি ঘরের জানালায় দুটো সাদা চোখ দেখতে পেয়েছিলেন। গ্রামের অন্যান্য মানুষের উপরেও এর প্রভাব পড়তে শুরু করলো। কারো ক্ষেতের ফসল পচে যেতে লাগলো, কারো পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো। একটা অদৃশ্য ভয়, একটা অজানা আতঙ্ক পুরো গ্রামটাকে গ্রাস করে ফেললো। সন্ধ্যার পর আর কেউ ঘর থেকে বের হয় না। বাচ্চাদের খেলাধুলা, হাসি ঠাট্টা সব বন্ধ। আধার পর গ্রামটা যেন মুহূর্তেই এই নামটার সার্থকতা প্রমাণ করতে শুরু করেছে। এরই মধ্যে পেরিয়ে গেল 7টা দিন। সেই চিন্তা ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোয় চারদিকটা ভেসে গেল। সেই আলোয় সে স্নিগ্ধতা ছিল না, বরং কেমন যেন ফ্যাকাশে আর ভৌতিক মনে হচ্ছিল। করিমের মনটা সকাল থেকে কুড়াচ্ছিল। সে ফাতেমাকে আজ সারাদিন চোখের আড়াল করেনি। রহিমাকে বারবার বলে দিয়েছে ঘরের দরজা যেন শক্ত করে বন্ধ করে রাখে।
রাত গভীর হতে শুরু করলো। করিমের চোখে ঘুম নেই। সে দাওয়ায় বসে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে তার নজর গেল গ্রামের শেষ প্রান্তটার দিকে, হাসিমের বাড়ির দিকে। তার মনে হলো ওই দিক থেকে কে যেন একটা ছায়া মূর্তি গ্রামের ভেতরে প্রবেশ করেছে। মূর্তিটা লম্বা, আর তার হাঁটার ভঙ্গিটা কেমন যেন মানুষের মতো নয়। করিম প্রথম ভাবলো হয়তো হাসিমই হবে, কিন্তু মূর্তিটা যত কাছে আসছে লাগলো তার বুকের ভেতরটা ততই জোরে জোরে বাঁচতে শুরু করলো। না না, এটা হাসিম নয়, এটা আরো লম্বা, আরো শীর্ণ। আর তার পেছনে হাসিমের মতোই আরেকটা ছায়া। করিমের শির দানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দৌড়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। রহিমা ভয় ভয় জিজ্ঞেস করলো, এই কি হয়েছে? করিম কোনো মতে বললো, চুপ চুপ, কোনো কথা বলবি না। সে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো ছায়া মূর্তি দুটি এখন গ্রামের মাঝ বরাবর হেঁটে যাচ্ছে। তাদের কোনো তাড়া নেই, তারা যেন কিছুটা খুঁজছে। করিম দেখলো মূর্তি দুটো গ্রামের একেবারে সহজ সরল আর গরিব হিসেবে পরিচিত হারুন মাঝির বাড়ির সামনে এসে দাঁড়ালো। হারুনের ফাতেমার বয়সী একটা ছোট্ট ছেলে আছে। করিমের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠলো। সে কিছুটা একটা করতে চাইলো, চিৎকার করে সবাইকে জাগিয়ে দিতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। সেটা কেমন যেন ভয় অবশ হয়ে গেছে। সে দেখলো সামনে ছায়া মূর্তিটা হারুনের দুর্বল বাঁশের দরজায় হাত চাপ। কোনো শব্দ হলো না, কিন্তু দরজায় যেন আপনা আপনি ঘুরে গেল। মূর্তিটার ভেতরে ঢুকে গেল, আর হাসিম বাইরে পাহারাদারের মতো দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত মাত্র, তারপর হারুনের বাড়ি থেকে ভেসে এলো এক তীব্র আর্তনাদ। কিন্তু আর্তনাদটা শুরু হয়ে যেন থেমে গেল। কেউ যেন তার গলাটা চেপে ধরেছে। এরপর সবকিছু আগের মতোই চুপচাপ। এরপর সে লম্বা মূর্তিটা ঘর থেকে বেরিয়ে এলো, আর তার হাতে ধরার ছোট্ট একটা শরীর, শরীরটা নিথর নিস্তেজ। করিমের চোখ ঝাপসা হয়ে এলো। সে চিনতে পারলো ওটা হারুনেরই ছেলে। মূর্তি দুটো যেভাবে এসেছিল সেভাবেই গ্রামের শেষ প্রান্তে মিলিয়ে গেল। পরদিন সকালে যখন হারুনের ছেলের নিখোঁজ হওয়ার খবরটা গ্রামে ছড়িয়ে পড়লো, তখন আর কারো বুঝতে বাকি রইল না গ্রামে এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। সবাই বুঝতে পারলো এইটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা অতৃপ্ত আত্মার প্রতিশোধ, যা এক শিশুর রক্ত দিয়ে শুরু হলো। গ্রামের মানুষের ভেতরে ভয়, আতঙ্ক, দিশেহারা সব যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল। তারা মকবুল মাতব্বরের কাছে ছুটে গেল, কিন্তু সেই মাতব্বর নিজেই রীতিমতো শোকে পাথর। সে আর গ্রামের মানুষকে কি ভরসা দিবে? করিম সেদিন প্রথমবার হাসিমের মুখোমুখি হলো। গ্রামের বাজারে হাসামকে দেখতে পেয়ে সে এগিয়ে গেল। হাসিমের মুখে কোনো ভাবান্তর নেই, তার চোখ দুটো আগের মতোই শীতল আর নির্লিপ্ত ছিল। করিম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, হারুনের পোলারে তুই কি করছস? সত্যি করে বল হাসিম। হাসিম করিমের দিকে এমন ভাবে তাকালো সে যেন একটা পোকামাকড় দেখছে। বাঁকা একটা হাসি এসে বলল, খেলা তো শুরু হয়েছে করিম, এখন অনেক কিছু দেখার বাকি আছে। মাতুপুর আমার সব কারে নিছিল না, আমি এখন এই গ্রামে সবকিছু কারে নেবো, বুঝতে পারছো? একটা একটা করে সব কারে নিব। কথাটা বলে হাসিম আর দাঁড়ালো না, বাজারের ভেতর থেকে হেঁটে চলে গেল। তার যাওয়ার পথের দিকে সবাই এমন ভাবে তাকিয়ে রইল যেন জীবন্ত শয়তানকে হেঁটে যেতে দেখলো। করিম বুঝতে পারলো তার সামনে আরো ভয়ঙ্কর কিছু আসছে। এই অভিশাপ এত সহজে শেষ হবে না, তাকে কিছুটা করতেই হবে, নিজের মেয়ের জন্য, নিজের পরিবারের জন্য, আর এই অসহায় গ্রামটার জন্য। কিন্তু কিভাবে একটা মৃত জাদুকরকে জীবন্ত শয়তানের বিরুদ্ধে লড়বে সে তা নিজেও জানে না। হারুনের ছেলের নিখোঁজ হওয়ার ঘটনাটা আধারপুর গ্রামের মানুষের শির দ্বারা সেই শক্ত হাড়টাও যেন ভেঙে দিল। এটা এখন আর সন্দেহ বা কানাঘুষার পর্যায়ে নেই, এটা এখন এক মূর্তিমান আতঙ্ক। গ্রামের প্রতিটা ঘর, সেখানে ছোট্ট শিশু আছে, সেখানে যেন মৃত্যুর পরোয়ানা ঝুলে আছে। মকবুল মাতব্বর যার দাপটে একসময় বাঘে গরুতে একটা ঘাটে জল খেত, এখন নিজের বাড়ির বাইরে পা রাখতেও ভয় পান। ছেলের মৃত্যু, স্ত্রীর মানসিক বিকার সব মিলিয়ে তিনি জীবন্ত নাশ হয়ে গেছেন। গ্রামের মানুষ শেষ আশাটুকু হারিয়ে ফেলেছে। কর্মীর অবস্থা সবচাইতে সঙ্গীন। সে নিজের চোখে দেখতে পাচ্ছে সেই রাতের বিভৎসতা।
সে জানে হারুনের ছেলের কি পরিণতি হয়েছিল, আর যখনই সে তার মেয়ে ফাতিমার হাসি মুখের দিকে তাকায় তখন তার বুকের ভেতরটা শুকিয়ে যায়। পরবর্তী শিকার যে তার মেয়ে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। প্রতি রাতে সে আর রহিমা পালা করে জেগে থাকে। ঘরের দরজা অতিরিক্ত খিল লাগানো থাকে, জানালার পাশে ধারালো দা দেয়া রাখে, কিন্তু করিম জানে এসবে কোনো কিছুই কাজে আসবে না। যে শক্তি হারুনের বাঁশের দরজা শব্দহীন ভাবে খুলতে পারে তার কাছে কাঠের খিল নিতান্তই তুচ্ছ। দিন গড়াতে লাগলো। 7 দিনের চক্র পূর্ণ হওয়ার সময় এগিয়ে আসতে লাগলো। গ্রামের উপরে অশুভ ছায়াটা গভীর হতে লাগলো। দিনের বেলাতেও গ্রামটা কেমন যেন ভৌতিক হতে লাগলো। রাস্তাঘাটে মানুষ নেই, শিশুদের কোলাহল নেই, এমনকি পশু পাখিরা যেন কেমন যেন ভয় চষে গেছে। করিম কয়েকবার চেষ্টা করেছিল গ্রামের সবাইকে একত্র করার। সে ইমাম সাহেব, গ্রামের কয়েকজন মুরব্বী সাহেবকে বলেছিলেন, আমাদের কিছু একটা করতে হইব চাচা, এভাবে হাত পা গুটায় থাকলে কিন্তু চলবে না। আজ হারুনের ছেলে চলে গেছে, কাল যে আমার বা আপনার নাতি যাবে না এমন কোনো নিশ্চয়তা নাই, বুঝতে পারতেছেন? করিম মরিয়া হয়ে বলেছিল কথাগুলো। ইমাম সাহেব একজন ধর্মপ্রাণ কিন্তু অসহায় মানুষ। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহর কাছে দোয়া করা স্যার, আর কোনো কিছু করার আছে বাবা বলো তো? আমরা কোনো শয়তানের সাথে লড়াই করতেছি, মানুষের সাধ্যের বাইরেই সব। একজন মুরব্বী বলেন, আর সেরকমকে যদি আবার সবাই মিলে ধরে শেষ করে দিই? করিম মাথা নাড়ল। কোনো লাভ হবে না। আসল শয়তান তো হাসেম না, সে তো দাবার গুটি মারতেছে। মূল খেলোয়াড় তো অন্যজন, আর তাকে আমরা চিনি না, দেখিও না কখনো। হাসেম রে মারলে হয়তো বা অশুভ শক্তিটা আরো খাইপে যেতে পারে। আলোচনার কোনো সমাধান ছাড়াই শেষ হলো। সবাই ভয় পেয়ে যার যার মতো করে চলে গেল। কেউ হাসেমের বাড়ির দিকে যাওয়ার সাহসটুকু করতে রাজি হলো না। দেখতে দেখতে আরো 7টা দিন কেটে গেল। আবার সেই পূর্ণিমার রাতটা ফিরে এলো। এবার গ্রাম জুড়ে আতঙ্ক তা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটা পরিবার তাদের শিশুদের ঘরের সবচাইতে নিরাপদ কোনায় ঢুকিয়ে রেখেছে। করিম তার মেয়েকে বুকের মধ্য দিয়ে বসে আছে, আর রহিমা পাশে বসে কোরআন শরীফ পড়ছেন। মাঝরাতের ঘটনা ঘটল, তবে এবার গ্রামের শেষ প্রান্তে নয়, একেবারে গ্রামের মাঝখানে। মকবুল মাতব্বরের সবচাইতে বিশ্বস্ত সহযোগী, যার বুদ্ধিতে মাতব্বর চলতেন, সে আমজাদ ব্যাপারীর বাড়িটাও হানা দিল সে ছায়াবর্তী। আমজাদ ব্যাপারীর নাতি সবে মাত্র 5 বছরে পা দিয়েছে। তার কান্নার আওয়াজ পেয়ে বাড়ির সবাই জেগে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা কেবল দেখলো একটা লম্বা শীর্ণ ছায়াবর্তী তার নাতিকে কোলে নিয়ে বাড়ির পেছনে সেই জঙ্গলে দিয়ে বিলিয়ে যাচ্ছে, আর পেছনে পাহারাদারের মতো হেঁটে যাচ্ছে হাসেম। গ্রামের বেশ কয়েকজন লোক সাহস করে লাঠি সোটা নিয়ে ধাওয়া করেছিল, কিন্তু জঙ্গলের অন্ধকারে তারা কোথায় যেন হারিয়ে গেল, ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। তারা ফিরে এসে বলল, তা আরো বেশি ভয়ঙ্কর ছিল। তারা নাকি স্পষ্ট দেখেছে হাসিমের সাথে যে ছিল সে কোনো মানুষ নয়। তার পা দুটো মাটি থেকে সামান্য উঁচুতে ছিল, আর তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লার মতো ছিল। এই ঘটনার পর গ্রামটা যেন ভেঙেই পড়ল। পালানোর হিড়িক পড়ে গেল মানুষের ভেতরে। 2-1টা পরিবার রাতের আধারে সবকিছু ফেলে গ্রাম ছাড়লো, কিন্তু পরদিন সকালে নদীর ঘাটে তাদের নৌকার পাশে তাদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া গেল। এই বার্তাটা স্পষ্ট ছিল, এই অভিশপ্ত গ্রাম থেকে বেরোনোর কোনো পথ নেই। মৃত্যু এখানে অবধারিত। খুনি বুঝতে পারলো তাকে একাই লড়াই করতে হবে। পালিয়ে যাওয়া বা দোয়া করার কোনোটাই সমাধান নয়। তাকে এই শয়তানের দুর্বলতা খুঁজে বার করতে হবে। সে ছোটবেলা থেকে দাদির কাছে জহিরুদ্দিনের ফকিরের গল্পটা শুনে এসেছিল। তার মনে পড়ল, দাদি বলতেন, যেই জাদুকর জাদে দিয়া কালো জাদু করায় সেই লোক হইল জাদুকরের শক্তি আর দুর্বলতা। এই কথাটা করিমের মাথায় গেঁথে গেল। সে গ্রামের সবচাইতে বয়স্ক মানুষ আমিনাপুরীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমিনাপুরীর বয়স মোটামুটি 100 ছুঁই। তিনি জহির ফকিরের আমলের লোক না হলেও তার বাবা মা তাকে অনেক কথা জানিয়েছেন এবং তিনি অনেক ইনফরমেশন জানেন। করিম এক বিকেলে লুকিয়ে লুকিয়ে আমিনার বুড়ির বাড়িতে চলে গেল।
এবং বুড়ির চোখে প্রায় দেখেন না, কানেও খুব একটা শোনেন বলে মনে হয় না। করিম তার কানের কাছে গিয়ে মুখ নিয়ে জহির ফকিরের কথা জিজ্ঞেস করলো। নামটা শোনা মাত্রই আমিনার বুড়ির ফ্যাকাশে মুখের রক্ত ফিরে এলো। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ওই সর্বনাশ আর মুখে আনিস না দাদু ভাই। কেরামের উপরে আবারও তার ছায়া পড়ছে, আমি টের পাইতেছি। করিম তাকে সমস্ত ঘটনা করে বলল, কিভাবে হাসেম তাকে ফিরিয়ে এনেছে, কিভাবে শিশুদের বলি নিচ্ছে। সব শুনে আমিনা বলে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপরে ফিসফিস করে বললেন, একখানা কথা আছে, সেটা কেউ জানে না। জহির ফকিরের কবর থেকে উঠানো যায়, কিন্তু তারে দুনিয়াতে বন্ধ রাখতে যে হারে ডাকে, তার ইচ্ছার ঘৃণা সব একসাথে থাকতে হয়। আর ফকিরের চাহিদা মতো তার রক্ত খাওয়াইতে হয়। যদি কোনো কারণে সে ডাকে, তার মনে এক সেকেন্ডের জন্য দয়া আসে, তবে সে যদি ফকিরের চাহিদা পূরণ করতে না পারে, তাহলে চুক্তি ভাঙা যায়। আর ভাঙা চুক্তির শাস্তি ফকির নিজেই দেয়, কারণ অতৃপ্ত আত্মারা তখন আরো বেশি ক্ষুধার্ত হয়ে ওঠে। তখন সে তার প্রভুর রক্ত দিয়া নিজের ক্ষুধা মিটায়। এই কথাটা করিমের মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। তাহলে এটাই হচ্ছে তার দুর্বলতা। হাসিম হলো জহির ফকিরের শক্তি এবং দুর্বলতা। তাকে সরাসরি ফকিরের সাথে লড়তে হবে না, তাকে কেমন হাসিমের বনের ভেতরে প্রতিশোধের আগুনটা নিভিয়ে দিতে হবে, অথবা তাকে ফকিরের চাহিদা পূরণে বাধা দিতে হবে। আর দেরি করলো না করিম। পরবর্তী অমাবস্যা আর মাত্র 2 দিন বাকি। আর এবার শিকার হচ্ছে যে তার মেয়ে ফাতেমা হবে। সে পুরো মনে প্রাণে অনুভব করতে পারছিল, কারণ গতকাল থেকে ফাতেমা কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছে। সারাদিন চুপচাপ বসে থাকে, আর রাতের বেলায় ঘুমের মধ্যে ভয় চিৎকার করে ওঠে। করিম বুঝতে পারল তার মেয়েকে শয়তান নিশানা করে ফেলেছে। অমাবস্যার রাত, আধার পরে ইতিহাসের সবচাইতে অন্ধকার রাত হয়তোবা আর কখনো আসেনি। করিম তার স্ত্রীকে বলল, রইমা, আমি বাড়ি যেতেছি, যদি না ফিরে আসি তাহলে ফাতেমার নিয়া যত দূরে পারিস পালাই যাইস, যত দূরে, আর ফিরে তাকাইস না। রহিমা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সে জানতো করিম যা বলছে তাদের ভালোর জন্যই বলছে। সে কেবল স্বামীর হাতটা একবার শক্ত করে ধরে আবারও ছেড়ে দিল। করিম ঘর থেকে বের হলো, হাতে তার বাবার রেখে যাওয়া ভারী কাস্তেটা। তার লক্ষ্য হাসিমের বাড়ি নয়, তার লক্ষ্য কবরস্থান। সে জানে জহির ফকির তার শিকারকে নিজে হাতে নেয়, আর হাসিম তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। আজ রাতে তাকে সেই পথে আটকাতে হবে। করিম কবরস্থানের কাছাকাছি একটা বড় বট গাছের আড়ালে লুকিয়ে রইল। রাত যত গভীর হতে থাকলো, তার বুকের ধুকধুকানাটা ততই বাড়তে লাগলো। অবশেষে সে দেখলো দুটো ছায়া মূর্তি কবরস্থান থেকে বেরিয়ে গ্রামের দিকে এগোচ্ছে। সামনের জন জহির ফকির, আর তার হাঁটায় কোনো শব্দ নেই। আর পেছনে অপরাধীর মতো মাথা নিচু করে হেঁটে আসছে হাসিম। করিম দেখলো তাদের গন্তব্য তাদের বাড়ির থেকে। সে আর অপেক্ষা করলো না, সেই গাছটার আড়াল থেকে বেরিয়ে এসে তাদের পথ আটকে ধরলো। থাম হাসিম, একদম থাম। করিমের গলার আওয়াজে দুজনেই থেমে গেল। হাসিম তাকে দেখে চমকে উঠল, কিন্তু জহির ফকিরের ভিতরে কোনো পাপান্তর নেই। সে তার সাদা চোখে কঠোর দুটো যেন করিমের ভেতরে পড়ে ফেলার চেষ্টা করছে। হাসিম হিস হিস করে বলল, পথটা ছাড় করিম, মরতে চাস নাকি? করিম কাস্তেটা শক্ত করে ধরে বলল, মরার ভয় আমি অনেক আগে ছেড়ে দিছি। আজ হয় তুই মরবি, নাহলে আমি মরবো, কিন্তু আমার মায়ারে আমি একটা আসরও পড়তে দিব না রে, পড়তে দিব না। সে হাসিমের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, একবার ভাই বা দেখ হাসিম, তুই কি করতেছস? কার গোলামি করতেছস তুই? এই মোর শয়তানটার প্রতিশোধের জন্য তুই নিজের আত্মারে ভরে দিয়ে দিছস রে মুর্দার কাছে। তা মৃত মানুষকে তুই জায়গায় তুলছস? তোর বাপ মা এটাই চাইছিল? তারা কি চাইছিল যে তুই তাদের হত্যার প্রতিশোধ নিবি মাসুম বাচ্চার রক্ত দিয়া? সত্যি করে ক। করিমের কথাগুলো যেন তত্ত্ব শলাকার মতো হাসিমের বুকে বিঁধল। এই প্রথমবার কেউ তার প্রতিশোধের পদ্ধতির দিকে
আঙ্গুল তুলল। এই প্রথমবার তাকে তার বাবা মায়ের কথা মনে করিয়ে দিল। তার চোখের সামনে তার মায়ের মুখটা ভেসে উঠল। তার মনে হলো তার মা যেন ধিক্কার দিচ্ছেন, তার বাবা যেন ধিক্কার দিচ্ছেন। ইস্পাত কঠিন ঘৃণা আর প্রতিশোধের দেয়ালে প্রথমবারের মতো একটা ফাটল ধরল। তার চোখ দুটো ঝলঝল করে উঠল। আর ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। জহির ফকির সে এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে হাসিমের দিকে মাথা ঘোরালো। তার প্রভুর মনে যে দ্বিধার জন্ম হয়েছে সে তার অতি লৌকিক শক্তি দিয়ে টের পেয়ে গেছে। তার শক্তির উৎস, তার নোংর সবই দুর্বল হয়ে পড়েছে। চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে। জহির ফকিরের শুকনো খসখসে কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিল। চুক্তি ভাঙার শাস্তিকে জানিস হাসিম? জানিস নিশ্চয়। হাসিম চমকে ফকিরের দিকে তাকালো। তার চোখে এখন ভয়। ফকির বলতে লাগলো, রাগ প্রতিশোধের রক্ত সবাই মতো না পেরে যে প্রতিশোধ দিচ্ছে তার রক্তই আমার পাওনা। তুই দুর্বল হয়ে গেছিস, তোর আর আমাকে বেঁধে রাখার ক্ষমতা নেই, আমার ক্ষুধা মেটানোর ক্ষমতা নেই। কথাটা শেষ হওয়ার সাথে সাথে জহির ফকির অবিশ্বাস্য দ্রুততার সাথে হাসিমের উপরে ঝাঁপিয়ে পড়ল। তার শুকনো নোখালো আঙ্গুলগুলোতে বসিয়ে দিল হাসিমের গলায়। হাসিম একটা আর্তনাদ করার সুযোগও পেল না। তার চোখ দুটো যেন ভয়ে বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে হয়তোবা জীবনের শেষ মুহূর্তে বুঝতে পেরেছিল শয়তানকে ডেকে আনার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। শয়তান কখনো কারো প্রভুত্ব মানে না। করিম ভয়ে আর বিহনতায় পাথর হয়ে পুরো দৃশ্যটা দেখল। জহিরুদ্দিন ফকির তার প্রভুর দেহ থেকে রক্ত পান করছে, চুষে 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 রক্ত পান করছে। হাসিমের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ার পর ফকির উঠে দাঁড়ালো। কিন্তু এবার তার শরীরটা কাঁপছে। তার অবয়বটা কেমন যেন স্পষ্ট হয়ে আসছে। তার মূল নোংর হাসিম ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীতে তাকে ধরে রাখার মতো আর কোনো শক্তি অবশিষ্ট নেই। তার শরীর ধীরে ধীরে ধুলোর মতো করে ঝরে পড়তে শুরু করলো। সে বাতাসের সাথে মিশে গিয়ে সেই কবরস্থান দিকে রীতিমতো উড়ে যেতে লাগলো যেখান থেকে উত্থান হয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেল। পড়ে রইল কেবল করিম আর হাসিমের নিষ্প্রাণ দেহটা। অভিশাপ মুক্ত হলো। পরদিন সকালে আধারপুর গ্রামের মানুষ এক নতুন সূর্য দেখল। বাতাস থেকে সে ভারী দমবন্ধ ভাবটা যেন উধাও হয়ে গেছে। তারা কবরস্থানের পাশে হাসিমের ছিন্ন ভিন্ন লাশটা খুঁজে পেল। সবাই বুঝতে পারল শয়তান তার নিজের প্রভুকে নিয়ে তার ক্ষুধা মিটিয়েছেন। করিম গ্রামের নায়ক হয়ে ওঠেনি। সে আগের মতোই সাধারণ কৃষক হয়ে রইল। সে কাউকে বলেনি সে রাতে কি ঘটেছিল। গ্রামের মানুষ তাকে কেবল অন্য চোখে দেখতে শুরু করলো, একটু সম্মানের চোখে। আধারপুর গ্রামে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। মাঠে আবারও ফসল ফলতে লাগলো। শিশুরা আবারও হাসতে লাগলো। মরা গাঙে আবারও প্রাণের সঞ্চার হলো। কিন্তু সেই ভয়ঙ্কর দিনগুলো স্মৃতি গ্রামের মানুষের উপরে মুছে গেল না। এটি তাদের জন্য চিরস্থায়ী শিক্ষা হয়ে রইল। প্রতিশোধ ঘৃণা কেবল ধ্বংস ডেকে আনে, আর যে অন্ধকারের সাধনা করে সে অন্ধকারে একদিন বিলীন হয়ে যায়। করিমার দাওয়া বসে বসে মেয়ে ফাতিমার সাথে খেলা দিচ্ছিল। তার মনে এক ধরনের অনাবিল শান্তি যা সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ফিরে এনেছে। কিন্তু সে জানে তার চোখের গভীরে সে অমাবস্যার রাতের ছায়াটা আজীবন থেকে যাবে। প্রিয় জেফরি ভাই, এটাই ছিল আমার লেখা নতুন আরেকটি গল্প। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি এমনই সব আরো নতুন নতুন গল্প লিখবো শুধুমাত্র আপনার জন্য। জেফরি ভাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশকে। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ খান বলছিলাম। ও মাই গড, গুজবাম ধরে গেল স্টোরিটাতে।
হোয়াট এ বিউটিফুল স্টোরি। ও সিরিয়াসলি গায়ে লোন্দা লেগে গেছে স্টোরিটা পড়তে যায়। মাই হার্ট ওয়াজ বিটিং সিরিয়াসলি। এত ক্রিপি আর এত সাসপেন্সের একটা স্টোরি ছিল। দ্যাট ইজ বিউটিফুল। মানে কি বলবো, আমার কিছু বলার নেই ভাই, সিরিয়াসলি বেশি জোস ছিল। দিস ইজ বিউটিফুল, বিউটিফুল, আনবিলিভেবল, ওয়াও। সত্যি মন ছুঁয়ে গেছে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমার যতক্ষণ পড়ছিলাম গায়ের লোন্দা লেগে যাচ্ছিল। মাথা নষ্ট একটা স্টোরি ছিল এটা। আসলে মৃত ব্যক্তিকে জীবিত করলে এরকমই হবে। মানে ঘটনাটা ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিংলি জিনিসটা শেষ হচ্ছে স্টোরিটা। ওফ ম্যান, মজা আ গায়া। অনেকদিন পর জোস স্টোরি পাইলাম ভাই। বেশি জোস, মন ঠান্ডা হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় ফ্রেশ ভাই। আসলে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে কি বলবো, আপনাকে বলার মতো ভাষা নেই। বিকজ ইউ জাস্ট নেইলড ইট ব্রো। আমাদের ভৌতিক দুনিয়া এবং ভৌতিক কথা যেভাবে স্টোরি পাঠান আপনি ভাই, আনবিলিভেবল, আনবিলিভেবল, সত্যি বললাম, আনবিলিভেবল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে স্টোরির জন্য। আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে আলহামদুলিল্লাহ মনটা শান্ত হয়ে যাবে। সো বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে যতটা পারবেন অনেক অনেক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে সবকিছু ডিপেন্ড করে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি আর দেরি করবো না, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যাবো। আর ফিরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো। আপনার পরবর্তী ঘটনা একটু দ্রুত পাঠিয়ে দেবেন। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাকে একটা ঘটনা শোনাবো। জানি না কেমন হবে, তবে এটা আমার লেখা প্রথম কোনো ঘটনা। আশা করি পড়ে শোনাবেন। ঘটনার নাম দিয়েছি মাদ্রাসার ছাত্রের তান্ত্রিক হয়ে ওঠার ঘটনা। শুরু করছি আমার লেখা প্রথম ঘটনা। মৌলভীবাজারের সীমান্তবর্তী এক পাহাড়ি গ্রামে অবস্থিত এক পুরাতন মাদ্রাসা, নাম তার আল নুরিয়া। এই মাদ্রাসাটি দিনের বেলাও শান্ত, কিন্তু রাত নামলেই যেন চারপাশে অদৃশ্য ভারী বাতাস নেমে আসে। এলাকাবাসীরা কখনো কখনো মাদ্রাসার পেছনের বট গাছের পাশে যায় না, সেখানে নাকি ছায়ার ভেতরে আরো ছায়া নড়ে ওঠে। এই মাদ্রাসা এক ছাত্র হাবিব, স্বভাবে চুপচাপ, কিন্তু চোখ দুটো কেমন যেন গহীনতা ছিল। সে যেন অনেক কিছু দেখেছে, জানে, কিন্তু কিছুই বলে না। তার মা এক রাতে পুড়ে মারা গিয়েছিল। আগুনের কোনো উৎস মেলেনি, অথচ ঘরের চারপাশে অদ্ভুত আঁকিবুকি দেখা গিয়েছিল, যেন আগুন দিয়ে কেউ কিছু লিখে রেখেছে। এরপর থেকে হাবিবের মধ্যে এক অজানা টান জন্ম নেয়, বিশেষ করে মাদ্রাসার পেছনের কূপটার প্রতি। একদিন রাতে সে কূপের কাছে গিয়ে দাঁড়ালো। চারপাশে হাওয়া যেন থমকে গেছে। সে নিজে তাকালো অন্ধকার আতরে, কিন্তু সেই অন্ধকার তাকে যেন টেনে নিয়ে যাচ্ছিল। হাবিব ঝাপটা দিল। পরে গিয়ে মাথাটা ফাটলো না, হাত পা ভাঙলো না, কারণ সে জানে, বুঝে গেল যে বাস্তব ছেড়ে অন্য জগতে এসেছে। সেখানে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ, যার চোখের জায়গাটা ছিল শূন্যতা। বৃদ্ধের শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হতে লাগলো, আর সে যেন একটা প্রাচীন ভাষায় উচ্চারণ করছিল কিছু একটা। হাবিবের তাকে তাকিয়ে সে বলল, তুই আসছিস? তুই সেই যাকে প্রাচীন চক্র করছিল, তুই বাহারাইনের ছাত্র, বুঝতে পেরেছিস? বাহারাই, এই নামটা শুনে রীতিমতো কূপের গা শিউরে উঠলো। চারপাশে ছায়া কাঁপছিল, যেন কারা হেসে উঠেছে। হাবিব কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধ তার হাতে একটা পুরনো গ্রন্থ তুলে দিল, এবং বইটার পাতাটা ছিল চামড়ার মতো, আর তার গন্ধে মাটি আর পোড়া ধূপের গন্ধ মিশেছিল। বইটি খুলতেই হাবিবের সামনে ভেসে উঠল আগুনের বন্টল, আর সেই আগুনের ভেতরে তার মায়ের মুখ জ্বলজ্বল করছে, চিৎকার করছে। হাবিব কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু তখনই বৃদ্ধ ফিসফিস করে বলল, তোর মায়ের আত্মা মুক্তি চায়, কিন্তু তার মুক্তির পথ অন্ধকার। সেই রাতের পর থেকে হাবিব পড়া ভুলে যেতে লাগলো। তার মগজে শুধুমাত্র গ্রন্থের পৃষ্ঠা ভাসত। সে রাতের পর থেকে রাত জেগে থাকতো, মোমবাতির আলোয় চোখে রক্ত জল এনে পড়তো সে কানো মন্ত্র। প্রথম যেদিন সে সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে শেষ করলো, মাদ্রাসার চারপাশে কুকুরেরা যেন হাওয়ার মতো করে চিৎকার করতে লাগলো। মাদ্রাসা ভারী হয়ে গেল, আর তারা জানালার কাছে দেখা গেল, যেটা জানালার ভেতরে ঢুকে গেল, কিন্তু দেখতে পেল না। তন্ত্রবিদ্যার পথে
অগ্রসর হতে হাবিবকে বাহারাই জানানো হয়েছিল যাত্রা করতে হবে 5 ধাপে। প্রথম ধাপ বিধবাতাদের সঙ্গে সংযোগ করা, দ্বিতীয় ধাপ শরীর এবং আত্মা আলাদা করা বিদ্যা তাম্রলিপি, এবং তৃতীয় ধাপে ডাকিনী এবং হাকিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। এই চুক্তি ভয়ঙ্কর, কারণ ডাকিনীরা আত্মা খায় আর হাকিনীরা মগজের কল্পনার উপরে দখল করে নেয়। হাবিব জানতো ভুল করলে তাদের শিকার হতে হবে, কিন্তু সে এগিয়ে গেল। ডাকিনী বিদ্যা অর্জনে সে তার জ্যোৎস্না রাতের নির্জন শ্মশানে লগ্ন হয়ে বসেছিল। চারপাশে 108টি জ্বলন্ত প্রদীপ, আর তার মাঝখানে মৃত পশুটির হাড়। সেই হাড়ে সেই রক্ত মেখে ডাকিনীকে আহ্বান করলো। প্রথমে শুধু বাতাস কাঁপলো, তারপরে তীব্র গন্ধ, পচা মাংস আর আগুনের মিশ্রণ ছড়িয়ে পড়লো। ছায়ার মধ্যে দাঁড়িয়েছিল এক নারী, যার মুখ উল্টো এবং চোখে শূন্যতা। ডাকিনী আর কপালে চিহ্ন আঁকলো আর বলল, আমার মন্ত্র জানবি, কিন্তু এক রাতে তুই যদি কাউকে সন্তুষ্ট করতে না পারিস, তোর আত্মা আর ফিরবে না। ডাকিনী বিদ্যার জন্য তাকে যেতে হয়েছিল 3য় স্তরের ধ্যান মূর্ছনায়। সেখানে সময় থেমে গেছে, বাস্তব এবং অবাস্তব মিলে যায়। আমি সেখানে মুখোমুখি হয়েছিল 7টি ছায়ার, যারা একই সঙ্গে হেসে এবং কেঁদে উঠেছিল। তারা তার মগজে প্রবেশ করে জানানো জ্ঞান, কিন্তু সেই জ্ঞান এতটা ভয়ঙ্কর ছিল যে ফিরে এসে হাবিব এক রাতে নিজের জীব কেটেছিল, যেন সে কখনো মুখ না খুলতে পারে। তারপর সে প্রবেশ করলো সর্বশেষ স্তর, মৃতদেহে আত্মা প্রবেশ করানোর বিদ্যা। সেখানে তাকে 3 রাত্রি এক ভয়ঙ্কর ভিক্ষুক কবরের পাশে বসে থাকতে হবে। 3য় রাতে মৃতদেহে নড়ে উঠল। তার কণ্ঠ থেকে বের হয়েছিল এমন এক শব্দ যা পৃথিবীর কোনো ভাষা নয়। হাবিব আর তার সারা শরীর দিয়ে সেই শব্দটা আত্মস্থ করলো, আর তখনই তার ভেতরে প্রবেশ করেছিল সেই শক্তি যা তাকে একটা তান্ত্রিক করে তোলে। এভাবেই ধীরে ধীরে হাবিবের দেহ এবং আত্মা ভেঙে যেতে লাগলো, আর তার তান্ত্রিক বিদ্যার এমন সব স্তরে প্রবেশ করলো যেখানে মানুষ যায় না। এক রাতে তার সামনে আসলো বাহারায় নিজেই, এবার পুরো অবগ্নে, মাথায় পোকায় টোপর, পিঠে শুকনো ডানা আর পায়ে শেকল বাঁধা। সে বলল, তুই এখন অর্ধেক মানুষ, অর্ধেক অন্য কিছু। এখন সত্যিকারের পরীক্ষা তাম কর। তাম করছিল এক ধরনের ধ্যান, সেখানে দেহ পড়ে থাকে কিন্তু আত্মা চলে যায় অন্য জগতে। সেখানে উঠে সূর্য না, রাত শেষ হয় না, আর বাতাস থেকে আর্তনাদ তাদের যারা সাধনায় ভুল করছে। আমি ঢুকলো সেই চক্রে। প্রথমেই তার সামনে এলো তার মা, কিন্তু গলা ছিল না। সে হাত বাড়ালো, কিন্তু পায়ে শেকল। মায়ের মুখ না দেখেও সে ফিসফিস করে বলল, ফিরিস না হাবিব, ওরা তোকে ফিরতে দেবে না। 3 দিন পর হাবিব ফিরে এলো, কিন্তু সে আগের মতো ছিল না। তার চোখের চারপাশ কালো, কণ্ঠ যেন গভীরে, আর তার ছায়া দেখা যেত না। মাদ্রাসার অন্য ছাত্ররা তাকে এড়িয়ে চলতো, শিক্ষকরা তার দিকে তাকিয়ে সাহস করতো না। এমন সময় ঘটলো এক অদ্ভুত ঘটনা। এক ছাত্রী সাকিন হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করলো। ঘুমের মধ্যে কারোর সাথে কথা বলতো এবং কাটা দাগ দেখা যেত, এবং সে নিজেই বলেছিল সে স্বপ্নে এক অদ্ভুত কণ্ঠ শুনেছে, তুই এখন আমার। আমি বুঝলো এটা ইনকাসের কাজ। ইনকাস ছিল এক জিন, সে শুধুমাত্র শক্তিশালী আত্মাদের শরীরে প্রবেশ করত। একবার কারোর দেখে প্রবেশ করলে সে বের করা প্রায় অসম্ভব। তাই ডাকিনী সাকিনীকে নিয়ে রীতিমতো গোপন কুঠরিতে গেল। সে শুরু করলো নিষিদ্ধ তন্ত্র, যার মন্ত্র উচ্চারণের ছাদ, মোকামাকড় সবকিছু আগুনের খান। সাকিনী দাঁড়িয়ে রইল। সে বলল, ঠিক ভাবিস আমাকে তাড়াতে পারবি? আমি ইনকাস, তোর মা ছিল আমার প্রথম আলো। সেই মুহূর্তে পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল এবং চারিদিকে কোনো ছায়া নড়ে উঠলো। হাবিব চোখ বন্ধ করে পড়তে শুরু করলো তার মন্ত্র। তার কণ্ঠস্বর যেন স্তরে ভাগ হয়ে গেল, চারপাশে প্রতিধ্বনিত হলো। ইনকাস গর্জে উঠলো, হাবিবের দেহ ছিঁড়ে ফেলতে চাইলো, কিন্তু প্রতিশোধ করলো। যুদ্ধ চললো বাস্তব আর অদৃশ্যের জগতের সাথে। একসময় ইনকাস কাঁদতে লাগলো আর বলল, আমাকে মেরে কি পাবি? আমি একা নই, আমার পেছনে আছে রাহাজিন নামে আরো অনেকে। সাকিন চেতনা ফিরে পেল, কিন্তু কিছুই মনে করতে পারেনি। হাবিবকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি কিছুই বলো না। বাইরে তখন ভোর হচ্ছিল, কিন্তু মাদ্রাসার আকাশটা কালো ছিল, যেন সূর্য উঠবে না আর কখনো। সে রাতের পর থেকে নিখোঁজ হয়ে যায় হাবিব। কিন্তু মানুষজনের পাহাড়ের পেছনে এক গুহায় নাকি মাঝরাতে আগুন জ্বলে ওঠে। তো যেভাবে পুরো ঘটনাটি কাল্পনিক ছিল, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। ঘটনাটি সিনেটরে আমাকে জানাবেন, আর আমার নাম্বারটা গোপন রাখবেন দয়া করে। ধন্যবাদ মিস্টার। আপনার নামটা আমি অবশ্য জানি না, কি নামে শেয়ার করবো আমি জানি না। যাও, থ্যাংক ইউ ভেরি মাচ স্টোরির জন্য। বাট স্টোরিটা আসলে ভয়ঙ্কর বা মানে ডিটেলটা হয়নি সত্যি কথা বলতে। আর যেটা বুঝতে পারছি আরো সুন্দর হতো ঘটনাটা। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়।
যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশী ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম ইস্তিয়াক রহমান। এই প্রথমবার ভৌতিক কথায় ঘটনা লিখে পাঠাচ্ছি। যদি ঘটনাটি পছন্দ হয় আপনি আপনার সুমধুর কণ্ঠে ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি, আশা রাখি ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করছি আজকের ঘটনা। আমাদের গ্রামের নাম কালীপুর, ছদ্মনাম। সবার কাছে পরিচিত নিরিবিলি শান্তিপূর্ণ এক পুরনো গ্রাম হিসেবে। তবে আমি জানি গ্রামের এক চেহারার পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ইতিহাস, যে ইতিহাস আজও আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। ঘটনাটা শুরু হয় 2009 সালের অক্টোবর মাসে। আমি তখন কলেজে পড়ি। আমাদের পাশের বাড়ির লোকটির নাম ছিল জালাল হোসেন। বয়স 50-এর কাছাকাছি। চেহারা এক ধরনের কৃত্রিম কোমলতা থাকলেও চোখে মুখে ছিল এক ধরনের স্থায়ী বিষণ্ণতা। তিনি পেশায় একজন হাকিমি ওষুধের ব্যবসায়ী ছিলেন, তবে গোপনে কি করতেন কেউ তা জানতো না। জালাল কাকার স্ত্রী অনেক আগে মারা গিয়েছিলেন, ছেলে মেয়ে ছিল না, তিনি একাই থাকতেন। দিনের খুব সাধারণ মানুষ মনে হলেও রাতের পর থেকে ঘরে আলো জ্বলে থাকতো গভীর রাত অব্দি। অনেক সময় গ্রামের কয়েকজন যুবক দেখতে পেত জালাল কাকা গভীর রাতে নিজের উঠোনে কিছু ধোয়া ধোয়া ধরনের জিনিস চালাচ্ছেন। কেউ সাহস করে জিজ্ঞেস করেনি, কারণ তিনি খুব কম কথার মানুষ ছিলেন। আমি তখনও তেমন কিছু বুঝতে পারিনি, সবকিছু আমার কাছে কৌতূহলের মতো মনে হতো। একদিন সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। দোকানে বসেছিল রফিক ভাই, কুদ্দুস চাচা আর আমি। তখন রফিক ভাই নিচু স্বরে বলল, তুই জানিস মাহমুদ, জালাল কাকা নাকি কালো জাদু করে? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে কি? রফিক ভাই মুখটা আরো একটু কাছে এনে বলল, বেশ কদিন ধরে শুনছি সেটা কি কবর থেকে মাটির পুতুল নিয়ে আসে, তারপর তাবিজ বানায়। খাদে দিয়ে কি করায় তা তো জানি না, খুব গোপনে কাজ করে। আমি ঠোঁট কামড়ে পড়লাম, এত সব জানলি কিভাবে? সে বলল, কাল সাইফুল আর রহিম নাকি রেখে ফেলেছে ওকে কবরস্থান দিয়ে কিছুটা তুলে নিয়ে আসতে। একেবারে রাত 3টার সময় কবরস্থানের কাছে ছিল তারা। এক বন্ধুর জন্য কবর দেখতে গিয়েছিল। এখানে জালাল কাকাকে দেখে। ঘরের ভেতরে আলো যেন কমে আসছে, বাইরের বাতাস কেমন যেন থমথমে। গল্পটা শুনে অদ্ভুত অসহ্য লাগছিল। আমার মনে হচ্ছিল জালাল কাকা তো চিরকাল আমার বাবার বয়সী মানুষ, হাসি খুশি মুখ, তিনি কালো জাদু কেন করবেন? তো যাই হোক, পরদিন সকালে একটা কানা ঘোষা চললো আমাদের কয়েকজন যুবকের মধ্যে। শুনলাম রাতের বেলা জালাল কাকার বাড়ির পেছনে একটা বড় আম গাছের নিচে কেউ নাকি ধোঁয়া উঠতে দেখেছে। আবার কেউ বলছে সেখানে কুকুরের মতো কাঁদার শব্দ শুনেছে। আমার কৌতূহল আরো বেড়ে গেল। একদিন আমি সাহস করে দুপুরবেলা তার ওষুধের দোকানে গেলাম। জালাল কাকা স্বাভাবিকভাবেই আমাকে দেখে হাসলেন। কি মাহমুদ, এসেছিস? দাঁড়া, তোকে তিত কুটে কাশি সিরাপ দেব। আমি বসে বললাম, আপনার ঘরের পেছনে গন্ধটা কেমন যেন? তিনি একটু হেসে বললেন, আর ওটা ভেষজ ধোয়া, তাবিজ কবচের গন্ধ তো এমনই হয়। এতটুকু বলেই তিনি মাথা নিচু করে ওষুধ মেশাতে শুরু করলেন। আমি তখনও জানতাম না যে মানুষটা আমার পাশে এত সহজে দাঁড়িয়ে আছে, সে নিজেই অন্ধকার পথে হেঁটে চলেছে। ঘটনার মোড় ঘোরে 3 দিন পরে এক সন্ধ্যায় আমি গ্রামের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম এবং নামাজ পড়ে ফিরছিলাম। হঠাৎ রাস্তার পাশের ঝোপের কাছে অদ্ভুত আওয়াজ পেলাম। গলাটা শুকিয়ে এলো, কেমন যেন কোঙানির মতো। ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে এলাম। রাতে খাবার টেবিলে আব্বাকে বললাম ঘটনাটা। উনি হেসে বললেন, আরে জমে বিড়াল হয়তো বা, ছোট বিষয়কে মাথায় না তুললেই হলো। আমি চুপ করে গেলাম। তবে সেই রাতেই প্রথম আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি। ঘুমের ভেতরে আমি জালাল কাকার উঠোনে দাঁড়িয়ে আছি, সামনে একটা পেট মোটা পুতুল আর মুখে কাঁচা রক্ত। জালাল কাকা সেটা আগুনে পড়েছেন আর ফিসফিস করে বলছেন, তুই তাকে মারবি, যন্ত্রণায় মারবি। আমি বলছি, তুই মরবি, অনেক অনেক মরবি। চোখ খুলে দেখি আমি ভেজা ঘামের টুপাক। ঘড়িতে তখন রাত 3:20। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যেটা শুধু স্বপ্ন ছিল। সে রাতের পর থেকে আমার জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ করে ঘরের বাতি নিভে যেত, পেছনে কারো ছায়া দেখতাম, অথচ ফিরেও কাউকে পেতাম না। একবার রাতে খাটে বসে ফোনে কথা বলছিলাম, হঠাৎ দেখি আমার টেবিলের উপরে রাখা সে পানির নিচে
পড়ে গেল। দিনে দিনে বিষয়টা মারাত্মক হতে শুরু করলো। একদিন সন্ধ্যায় বাড়ির সামনে বারান্দায় দাঁড়িয়ে আছে, হঠাৎ একটা না ফিসফিসানের আওয়াজ শুনলাম। কান পেতে শুনি কে যেন বলছে, ও জাদু করেছে, সে তোকে টার্গেট করেছে। আমি চমকে উঠে ঘরের ভেতরে ছুটে গেলাম। মা তখন ঘরের মধ্যে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তোর মুখ এমন কেন, ভূতে ধরেছে নাকি? আমি তখন বললাম, মা ভাবছি জালাল কাকা কি আমাকে কিছুটা করেছে নাকি। মা চোখ বড় বড় করে বললেন, ভাইরে, এইসব কথা কেউ জানলে এক করে দিবে। কিন্তু হ্যাঁ, তোকে আমি কয়েকদিন ধরে অস্বাভাবিক দেখতেছি। পরদিন সকালবেলা রফিক ভাই এসে বলল, মামুদ, আজ রাতে চল জালাল কাকার পেছনের নজরদারি করি, কি করছে দেখি গিয়ে। আমি আর রহিম থাকবো। আমার ভেতরে কেমন যেন ক্রোধটা কাজ করছিল। সে রাতে আমার জীবনটা বদলে গেল। রাতটা ছিল আশ্বিন মাসের শেষ দিকে। হালকা কুয়াশা পড়তে শুরু করলো। চারিদিকে এক ধরনের নিস্তব্ধতা, মাঝে মাঝে দু একটা শিয়ালের ডাক, দূরে কোনো উঠানে গরুর ঘন্টার শব্দ। আমি রফিক ভাই আর রহিম সন্ধ্যার পর থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। কথা ঠিক হলো রাত 1টার দিকে জালাল কাকার বাড়ির পেছনে খড়ি বনটা পার হয়ে আমরা উঠানে চোখ রাখবো। আমার ভেতরটা কেমন যেন ভয় আর উত্তেজনা বিষিয়ে কাজ করছিল। মা তখন জানে না যে আমি রাতের বেলা ঘর থেকে বের হব। মিথ্যে বলেছি রাত জেগে পড়বো। রফিক ভাই বলল, দেখ, যদি কিছু বেশি খারাপ দেখি তখন আর সামনে যাব না, দূর থেকে দেখবি, মনে রাখবি, ঠিক আছে? আমি মাথা নাড়লাম। রাত তখন 12:45। আমরা তিনজন কুয়াশার ঠান্ডায় চাদর গায়ে জড়িয়ে নিস্তব্ধে বের হয়ে গেলাম। কাকার বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটের দূরত্ব, কিন্তু যেন আজ মনে হচ্ছিল অনেকটা দূরে। জালাল কাকার বাড়ির চারপাশটা গাছপালায় ঢাকা। বিশেষ করে তার উঠোনের পাশে বিশাল একটা পুরনো আম গাছ আছে, আর তার পেছনে ছোট্ট একটা কাঠের ঘর, সেখানে তিনি সাধারণত থাকেন। আমরা তিনজন চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছি। কান পাততে এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো, ফু, মৃত্যু, কষ্টে মরবি, শিকড় বাতাসে মৃত্যু। আমার বুকের ভেতরটা কেমন যেন শক্ত হয়ে গেল। ভয় তখন কেবল জানালার ফাঁক দিয়ে উকি দিচ্ছে। দরজা পেরোয়নি। রফিক ভাই ফিসফিস করে বলল, শব্দটা ওই কাঠের ঘর থেকে আসছে, চল সামনে ঝাঁপে গিয়ে বসি, ওখান থেকে স্পষ্ট দেখা যাবে। আমরা সাবধানে গিয়ে কাঁটা গাছের আড়ালে বসে পড়লাম এবং ঘরের ভিতরে লালচে আলো, কে যেন ধূপ জ্বালাচ্ছে। ধোঁয়া উঠছে টেনে টেনে। ধোঁয়ার মধ্যে অস্পষ্ট এক ছায়া ঘোরাঘুরি করছে বলেই মনে হলো। ঘরের দরজাটা খোলা। জালাল কাকা বেঁচেতে বসে আছেন, আর সামনে ছোট্ট একটা কাঠের পিঁপড়ে রাখা এক জিনিস আমাদের মাথা ঘুরিয়ে দিল। একটা মাটির বোতল, কালো রং করা, তার বুকের ঠোকানো কয়েকটা লোহার পিন। বোতলটার পাশে কয়েকটা ছবি রাখা, ফটোতে 2-3 জন লোকের মুখ। আমরা তিনজন সেদিকেই তাকিয়ে দেখি। সেখানে আমার বাবার একটা ছবি আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমি পাথরের মতো হয়ে গেলাম। জালাল কাকা তখন উচ্চস্বরে বলতে শুরু করলেন, তুই কাফার, তোকে আমি শেষ করব। তুই আমার পথ আটকে দিয়েছিস, তোর পুত্র পাবে না, শান্তি, নিঃশেষ হয়ে যাবি রে তুই। এই পরে তিনি পুতুলটা মুখে এক ধরনের ছাই মাখিয়ে ফেললেন। তারপর লাল কাপড় দিয়ে পুঁতিটা বেঁধে এক মাটির হাঁড়িতে এর মধ্যে রাখলেন। হাঁড়িটার মুখ বন্ধ করে হাঁড়ির চারপাশে সাদা চুন ছিটিয়ে একটা মন্ত্র পড়া শুরু করলেন। আমার মাথার ভেতরে তখন কেবল বাবার ছবিটাই ঘুরছে। রফিক ভাই বললেন, মামুদ, তোর আব্বারে তো সে টার্গেট করছে, কালো জাদু নিঃসন্দেহে। আমি উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু রহিম ধরে বলল, না না, এখন কিছু করিস না, ও টের পেয়ে গেলে কিন্তু খুনও করে ফেলতে পারে, চল এখান থেকে সরে যাই। আমরা তিনজন নিঃশব্দে উঠলাম। পেছনে হঠাৎ করে একটা শব্দ খটাস করে উঠলো। আমরা থেমে গেলাম। ঘরের আলো নিভে গেল। চারদিক নিস্তব্ধতা বিরাজ করছিল। হঠাৎ করে আমার মনে হলো আমার কানের কাছে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস ফেলছে ঘাড়ের উপরে। আর আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, লক্ষ্য করলাম কেউ নেই। কিন্তু হঠাৎ কানে বাজলো একটা শব্দ, তুই আমাকে দেখছিস, তুই আর কখনো কিছুই জানবি না। আমি দৌড়ে বাড়ির দিকে পারলাম। পরদিন ভোরে আমি বাবার শরীরটা খারাপ হতে দেখলাম। তিনি উঠে দাঁড়াতেই পারছিলেন না, কাশির সাথে রক্ত উঠে আসছিল। মা ছটফট করতে লাগলো। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কোনো কিছু ধরা পড়লো না। একজন হোমিও ডাক্তার বলল, লক্ষণগুলো মেডিকেলে ঠিক বোঝা যাচ্ছে না, শরীরে কোনো অসুস্থতার নির্দিষ্ট কারণ নেই, কিন্তু রোগের লক্ষণ আছে,
এটা অদ্ভুত। আমি নিশ্চিত হলাম জালাল কাকার কালজাদুর প্রভাব শুরু হয়ে গেছে। 3 দিন পরে কাকাকে গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে গেলাম। তিনি বাবার দিকে তাকিয়ে বললেন, ওই লোকের উপর তাবিজ করা হয়েছে, মাটির পুতুলটার নাম ছবি বসানো হয়েছে, কেউ তাকে ধ্বংস করতে চায়, ধ্বংস। আমি প্রশ্ন করলাম, কি করলে মুক্তি মিলবে? কবিরাজ চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, ওই জাদুর আসল উৎস না ভাঙলে কিছুই হবে না। আর উৎস যদি শক্তিশালী হয় তাহলে জীবনের মূল্য দিয়ে মুক্তি কিনতে হবে। ঘরে ফিরে দেখি বাবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মায়ের মুখ শুকিয়ে গেছে। আমি আর তাড়াতে পারলাম না। পরদিনই একা গেলাম জালাল কাকার কাছে। দুপুরবেলা ছিল, দোকানে বসা ছিলেন। আমি গিয়ে দাঁড়িয়ে পড়লাম, কাকা আমি সব জেনে গেছি। তিনি একটু হেসে হেসে বললেন, সব? মানুষ যা জানে বলে তা তো কিছুই জানে না। তুই কি দেখেছিস? আমি বললাম, আপনি তো কালো জাদু করছেন, আর আমার বাবার ছবি আপনার ঘরের পিনে কাঁথা। আপনি কেন এটা করছেন? তিনি শান্ত চোখে তাকিয়ে বললেন, গাফফার আমাকে আমার স্ত্রীর মৃত্যুর দিন অপমান করেছিল। তুই তো ছোট ছিলি তখন। আমি ক্ষমা চাইনি, কারণ আমার হাতে সময় ছিল। এখন আমি সময়কে আমার করে নিয়েছি। আমি বললাম, আপনি মানুষ খুন করছেন, এসব আল্লাহ মাফ করবে না। তিনি একটু হেসে বললেন, আল্লাহর কাজ আল্লাহ করবে, আমি আমার কাজ করছি। আমার শত্রুরা মরবে, এটা তারাও জানে, তুইও জেনে রাখ। আমি কাঁপতে কাঁপতে বেরিয়ে আসি। সেদিন রাতে বাবার শ্বাস বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। আমরা দৌড়ে হাসপাতালে নিয়ে যাই। অক্সিজেন দিলে ধীরে ধীরে শ্বাস ফিরে পায়। আমি সিদ্ধান্ত নিলাম আর চুপ করে থাকবো না। রফিক ভাই, রহিম ভাই, আমি 3 জন মিলে কবিরাজের কাছে গিয়ে প্রতিরোধী তাবিজ নিয়ে ঠিক করলাম, জালাল কাকার কালোজাদুর কেন্দ্র আমরা ভাঙবই। অর্থাৎ তার মাটির পুতুল, সে হাড়ি সব। রাত 1:20 আমরা আবারও ঢুকলাম কাকার বাড়ির পেছনের দিকে। এবার কোমরে দা, হাতে কবিরাজের তাবিজ বাঁধা, পেছনে উঠানের ছায়া থমথমে, মাটি কেমন যেন গন্ধ ছড়াচ্ছে। জালাল কাকার ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই। ঘরে ঢুকতে একটা ঝাপটা বাতাস লাগলো, যেন কেউ চিৎকার করলো, থাম থাম বলছি, কিন্তু কণ্ঠটা মানুষের ছিল না। আমরা লুকিয়ে রাখা হাড়িটা বের করলাম খুঁজে, আর তার মুখে চুন মাখানো কাপড় বাঁধা। রফিক ভাই বললেন, এই কাপড় পরলে কি হবে কে জানে। আমি বললাম, ভয় থাকলে আমাদের পরিবারের সর্বনাশ হবেই, আর আজই শেষ করতে হবে ব্যাপারটা। কাপড় খুলতে ভেতর থেকে এক ধরনের কাঁচা গন্ধ আর ধোঁয়া বের হলো। হাড়ের ভেতরে রক্ত মাখা একটা পুতুল, আর তার গায়ে পিন গাঁথা। পাশে 3টা ছবি, আমার বাবা, রফিক ভাইয়ের ছোট ভাই আর রহিমের মা। আমরা 3 জন চিৎকার করে উঠলাম। রফিক দা দিয়ে হাড়িটা এক কোপে ভেঙে ফেললো। ঠিক তখনই জানালার বাইরে দাঁড়িয়ে থাকা একটা ছায়া চিৎকার করলো, না! আমরা তাকে দেখি জালাল কাকা, চোখ লাল, মুখে রক্তের মতো কিছু একটা লেগে আছে। চিৎকার করে তিনি বললেন, তোমরা জানো না কি ভাঙলে? ওটা এখন আমার শরীরের অংশ। ঠিক তখন কাঠের ঘরের দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল এবং ঘরের কুয়াশাটা ঘোলাটে হয়ে গেল। আর সেই মুহূর্তে শুরু হলো এমন কিছু যা বিশ্বাস করার মতো নয়, শুধু অনুভব করার মতো। ঘরটা পুরোপুরি অন্ধকার, যেন কেউ সাদা ধোঁয়ার মতো কুয়াশার ঘরে রীতিমতো ঝেড়ে দিয়েছে। ভেতরে আমাদের 3 জনের দম বন্ধ হয়ে আসছিল। কথাটা কেমন যেন গলা ছিঁড়ে ঢুকে মগজে গিয়ে চিপে ধরেছিল। রফিক ভাই কাঁপা কাঁপা গলায় বলল, দরজাটা লাগলো কিভাবে? কে লাগালো? আমি কোন রকমে বললাম, জালাল কাকা। আমি কিছু দেখেছি, অবশ্যই দেখেছি। আমি দরজার কাছে যেতেই হঠাৎ করেই মাটির নিচ থেকে একটা গর্জন শোনা গেল। একদম অস্বাভাবিক, মানুষের না, পশুরও না, যেন মাটির নিচে আটকে থাকা কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। রহিম আমার হাতটা ধরে বলল, মাহমুদ, এখান থেকে বের হয়ে চল, কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। আমরা ভুল করেছি, এভাবে জিনিসটা ভাঙা উচিত হয়নি। আমি সেই হাড়িটার দিকে তাকিয়ে রইলাম। ওখানে যেটা ভেঙেছিলাম সেখানে এক ধরনের ছোপ ছোপ কালচে কালচে দাগ ছড়িয়ে পড়েছে, আর তার উপরেই যেন কেউ চক দিয়ে আঁকা কোনো গোল চিহ্ন ভেতরে ভেতরে জ্বলতে শুরু করলো। রক্তের গন্ধ তীব্র হয়ে উঠেছে। ঠিক তখন জানালার গ্লাসে চাচার কাকার মুখ দেখা গেল, এক চোখে পাথরের মতো স্থির, আরেক চোখ একেবারে লাল।
ঠোঁট দিয়ে ফিসফিসানি কি যেন বলছে, কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে না, শুধু ঠোঁটের নাড়াচাড়া। আর পাশে হঠাৎ করে একটা ছায়া দেখা গেল, উচ্চতায় খাটো কিন্তু গায়ে মানুষের মতো চামড়া নেই, সাদা ধূসর আবরণের মতো কিছু একটা ঝুলছে। আমরা তিনজনের সেই মুহূর্তে স্থির হয়ে গেলাম। শরীর চলছিল না, শুধু মনে হচ্ছিল কেমন কেমন যেন অদ্ভুত লাগছে। ঘরের চারপাশটা অস্পষ্ট কণ্ঠে গুঞ্জন করে উঠল, ভেঙেছিস, এখন দায় তোর। ভেঙেছিস যেহেতু মুক্তি নেই, কারোর মুক্তি নেই। আমি হঠাৎ করে বুঝলাম এই বাড়ির ভেতরে কেবল জালাল কাকার তাবিজ বা হাড়ি নেই, আছে তার আহ্বান এবং অশরীরী কিছু, যাকে সে অনেক বছর ধরে খাওয়াচ্ছে, শক্তি দিচ্ছে। আর আজ আমরা তার আবাসস্থল ধ্বংস করে দিয়েছি। অসহ্য ভয় কাজ করছিল, কিন্তু আমি সাহস করে হাতের কবিরাজি গ্যাসে তাবিজটা বের করলাম। তাবিজটা ঘরের ভেতরে তুলতেই মনে হলো চারপাশটা অন্ধকারে কিছু একটা কেঁপে উঠলো এবং অদ্ভুত ভাবে একটা গর্জন শোনা গেল। জানালার কাঁচ ভেঙে পড়লো। আমরা কিছু না ভেবে দরজাটা ধাক্কা দিলাম। এক ধাক্কায় খুলেও গেল। বাইরে গিয়ে দেখি উঠান জুড়ে গাঢ় কুয়াশা, অথচ রাতের আকাশ পরিষ্কার, চারিদিকে নিস্তব্ধ। কিন্তু সেই নিস্তব্ধতা ভয়ের। রফিক ভাই বলল, চল এইখান থেকে এখনই বের হই, কাল সকালে আবারও আসবো, যা করার দিনেই করব। আমি চুপ করে মাথা নেড়ে চলে এলাম, কিন্তু আমার পেছনে কেমন যেন একটা চোখ অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল কি আমার পেছনে পেছনে আসছে, কিন্তু ছায়াহীন, শব্দহীন। সেই রাতটা ঘরে একদম ঘুমায়। বারবার মনে হচ্ছিল যেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। জানালার কাছে মাঝ রাতে ছায়া পড়ে যাচ্ছিল, ফিসফিসে আওয়াজ, দেয়ালের গায়ে আঁচড়। আমি উঠে বারান্দার কাছে গিয়ে কেঁপে উঠি। সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল জালাল কাকা, সাদা পাঞ্জাবির নিচে রক্ত লেগে আছে, ঠোঁটে অদ্ভুত একটা চওড়া হাসি, চোখ দুটো যেন মানুষের মতো নয়। তিনি আমার দিকে তাকিয়ে শুধু বললেন, মামুদ, খেলা তো শুধু শুরু হয়েছে, দোয়া করিস তো যেন নিজের বাবার মার মতো কোরবান না হতে হইস, বুঝতে পেরেছিস? আমার গলা যেন শুকিয়ে গেল। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম, তারপর নিজের রুমের কাছে দরজাটা লাগিয়ে নিলাম। ভোর না হওয়া পর্যন্ত এক শব্দ করিনি। সকালে শুনি রহিম রাতে জ্বর বেহুশ হয়ে পড়েছে। তার মা কাঁদতে কাঁদতে বলছিল সে নাকি ঘুমের মধ্যেই চিৎকার করছিল আর বলছিল আমাকে ছেড়ে দাও। আমি কিছুই ভাঙিনি। দুপুরে রফিক ভাই জানালো, জালাল কাকা আজকে সকালে বাজারে গেছে, একদম স্বাভাবিক। অথচ আমরা তো জানি কেমন জানি ছিল রাতের বেলা। মানুষ স্বাভাবিক থাকতে পারে না মামুদ, ওর ভিতরে কিছু একটা আছে, ওর শরীর নিয়ন্ত্রণ করছে। আমরা সিদ্ধান্ত নিলাম গ্রামের বসিদের ইমামের কাছে সমস্ত ঘটনা করে বলবো। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের সাহসে তারিখ করি, কিন্তু ছেলেরা একটা কথা মনে রেখো, কালো জাদু বিশেষ করে যেটা মানুষের শরীর এবং আত্মাকে ব্যবহার করে সেটার সাথে খেলা নয়। যদি সত্যি সে কারো আত্মা বাধা রেখেছে, তবে শুধু পুতুল ভেঙে কি হবে? কিছুই হবে না। আত্মা মুক্ত না হলে প্রতিশোধ চলতেই থাকবে, এবং সেই প্রতিশোধ শুরু হবে তোমাদের কাছে মানুষদের দিয়ে। তিনি কোরআন শরীফের কিছু আয়াত দিয়ে আমাদেরকে বললেন রোজ পড়তে, আর বললেন তোমরা যদি পারো তাকে বাধ্য করো সবকিছু খুলে বলতে। তা মনে রেখো, সে এখন একা মানুষ না। রাতে আমি আবারও গেলাম কাকার বাড়িতে। দ্বিধা ছাড়াই গেট খুলে ভেতরে ঢুকে গেলাম। দরজায় ধাক্কা দিলাম। জালাল কাকা দরজাটা খুললেন। চোখে ক্লান্তি, মুখে হাসি নেই। বললেন, এসেছিস? হ্যাঁ, জানতাম আসবি, তোদের ভেতরে ভয়ের বীজ আমি ঢুকিয়ে দিয়েছি অনেক আগে। আমি বললাম, আপনি কেন এমনটা করছেন বলুন না, আপনার তো কিছু ছিল না হারানোর মতো, আমাদের কি দোষ? তিনি ধীরে ধীরে ঘরের ভেতরে হেঁটে যেতে যেতে বললেন, আমি একা ছিলাম, কিন্তু তারা আমাকে পছন্দ করেছিল। কবরের নিচে যারা ঘুমায় না, তারা সব শুনে। কিছু আত্মা যারা পৃথিবীতে কষ্ট নিয়ে মারা যায়, আমি তাদের কথা শুনতাম, আমি তাদের আশ্রয় দিতাম, বিনিময়ে তারা আমাকে আমার শত্রু ধ্বংস করত। আমি বললাম, আপনি জানেন না আপনি আসলে কি সৃষ্টি করেছেন? আপনি যদি মরেন, ওরা আপনাকেও ছেড়ে যাবে না, বুঝতে পেরেছেন? তিনি থেমে থেমে বললেন, আমি মরবো না, কারণ আমি দেহে বেঁচে নেই, আমি থাকি তাদের ভেতরে। আমার শরীর কেঁপে উঠলো। হঠাৎ কাকার ভেতরে দেয়াল জুড়ে আমি দেখতে পেলাম সাদা চুন দিয়ে আঁকা প্রতীকগুলো ধীরে ধীরে ঝুলতে শুরু করেছে। হালকা সবুজ আলোয় দেয়ালের গা ভরে উঠেছে। চাঁদের কড়ি কাঠ থেকে কিছু একটা ঝুলে আছে, নড়ছে ধীরে ধীরে।
কেমন যেন চামড়া পচা গন্ধ। আমি দৌড়ে বেরিয়ে গেলাম। সে রাতে রফিক ভাইয়ের ছোট ভাই নিখোঁজ হয়ে যায়। সে ঘুমাতে গেছিল আর ঘুম ভাঙেনি। সকালে দেখা গেল দরজা বন্ধ, কিন্তু ঘরে কেউ নেই। পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। কিন্তু আমরা জানতাম সে চলে গেছে জালাল কাকার বানানো জগতের গভীরে। কারণ যত সেই ভৌতিক আধারে রহিম এখনো অসুস্থ, জ্বরে অজ্ঞান। আমি একা হয়ে যাচ্ছিলাম। রফিক ভাইয়ের ছোট ভাই নিখোঁজ হওয়ার পর গ্রামে এক কোমট পরিস্থিতি তৈরি হয়। যারা জালাল কাকার সঙ্গে সরাসরি কিছু জানতো না, তারা এটাকে সাধারণ নিখোঁজ ঘটনা ভেবেই পুলিশে অভিযোগ করে। কিন্তু আমাদের ভেতরে ভেতরে এক ধরনের অদ্ভুত ঠান্ডা ভয়কে জেগে ধরেছিল। আমরা জানতাম ও ফিরে আসার সম্ভাবনা নেই, কারণ ওর একটা হারিয়ে যাওয়া নয়, ওটা জালাল কাকার চক্রে বন্দী হয়ে গেছে। রহিম তখন জ্বরে অচেতন, একই জায়গায় করে করে বলছে ওরা আমাকে ডাকছে। আমি যেতে চাই না, আমি মরতে চাই না। মাঝে মাঝে জ্ঞান ফিরে, কিন্তু চোখে ভয় একটু যেন কমে না। তার মা অঝরে কাঁদতে থাকেন আর মাথায় হাত বুলিয়ে দোয়া পড়তে থাকেন। 3 দিন পেরিয়ে গেল। আমি তখন আর স্থির থাকতে পারলাম না। আমার বাবার শারীরিক অবস্থাও আবারও খারাপের দিকে গেল। কখনো নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কখনো ঘুমের ঘরে জেগে উঠে চিৎকার করে বলেন, কি আমার বুকের উপরে বসে আছে, সরাও সরাওটাকে। তখন সিদ্ধান্ত নিয়ে একাই শেষ করতে হবে। আমি আর অপেক্ষা করতে পারিনি। রাত ঠিক 12টা নাগাদ আমি ঘরের থেকে বের হয়ে পড়ি। কোমরে তাবিজ বাঁধা, এক হাতে ছোট্ট পকেট কোরান আর অন্য হাতে ব্যাটারির লাইট। রাস্তায় কারো শব্দ নেই, শুধু মাঝে মাঝে দূরে শেয়ারের ডাক। গলির মোড়ে গিয়ে দাঁড়াতে মনে হলো কেউ এক পাশ থেকে আমাকে ডেকছে। আমি দ্রুত হাঁটা শুরু করি। জালাল কাকার বাড়িতে পৌঁছে দেখি গেট খোলা। ভিতরে কেমন এক নিস্তব্ধতা এবং একটানা কমলা রঙের ব্যবসা আলো যেন দুলছে ভেতর থেকে। আমি ধীরে ধীরে সামনের দিকে দরজায় হাত রাখলাম। ধীরে ধীরে খুলে গেল। ঘুরে ঢুকতেই পচা গন্ধ, চামড়ার গন্ধ, ধোঁয়ার সঙ্গে মিলেমিশে এক ধরনের জগা খিচুড়ি গন্ধ। জানি না কেমন যেন সাহস পেলাম। আমি ঢুকে পড়লাম একেবারে ভেতরের সেই ছোট্ট ঘরে। সেখানে কালো কাপড়ে ঘেরা আর তার ভেতরে কয়েকটা চকের কাগজ, চকের দাগ দেওয়ার চিহ্ন। মাঝে বড় একটা আয়না রাখা, যার সামনে জালাল কাকা বসে আছেন চোখ বন্ধ করে। তার সামনে বসে আছে একটা মেয়ে, বয়স 13 বছর, নিখোঁজ হওয়া রফিক ভাইয়ের চেহারার মতোই, কিন্তু মুখে লাল কাপড় বাঁধা, চোখ অদ্ভুত ফাঁকা। আমি জিজ্ঞেস করলাম, আপনি এটা কি করছেন? জালাল কাকা চোখ খুললেন। ঠোঁটে সেই মৃদু হাসিটা নেই, চেহারা এক ধরনের পাথরের মতো নির্লিপ্ততা। তিনি বললেন, তুই আসবি জানতাম, তোদের কেউই বেঁচে বাঁচবে না বলে তো শুরু করেছিলাম। আমি বললাম, আপনি ওকে মুক্ত করুন এখনই, না হলে। তিনি কথা কেটে বললেন, না হলে কি? হ্যাঁ, তোদের সাহস, তোদের আয়াত, তোদের দোয়া, তোদের সবকিছু কেবল শব্দ, বুঝলি? আমার শব্দগুলো রক্তপান করে, আমার পুতুলরা মানুষ খায়। আমি তাবিজ তুলতে তিনি হেসে উঠলেন আর বলেন, তোর এই তাবিজ আমাকে থামাবে? কিছুই করতে পারবে না। যার নামে মানুষ নিজের প্রাণ দিয়ে দিত, সে এসেছে আমার আহ্বানে, বুঝতে পেরেছিস? এতক্ষণ আমি টের পাচ্ছিলাম আয়নার ওপাশে কোনো কিছু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। চেহারাটা মানুষের না, চামড়াহীন, মুখ চোখ নেই, গলার ভেতরে হালকা গর্জনের মতো শোনা যাচ্ছে। আয়নার চারপাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি তখন কেবল মনে মনে সুরা ফানাক পড়তে শুরু করলাম। কাকা চিৎকার করলেন আর বললেন, থাম! তুই যেটা ভাঙতে চাস সেটা আমার শরীর নয়, আমার আত্ম নয়, সেটা সেই চুক্তি যেটা আমি করেছিলাম সেই রাতে, যেদিন আমার স্ত্রী আগুনে পুড়ে মারা গেল আর গাফফার তাকে বাঁচাতে পারলেও ফিরে তাকায়নি। আমি তখনও পড়ছিলাম। কোরআনের আয়াত পড়ার সাথে সাথে আয়নার ভিতরে ছাড়ে কেমন যেন কেঁপে কেঁপে উঠলো। হঠাৎ করে ঘরের একটা কাঁচের জানালা ভেঙে গেল এবং আলো নিভে গেল। পুরো ঘরটা থরথর করে কাঁপছে। জানালা কাকার চেহারায় আতঙ্ক। তিনি পেছনে তাকিয়ে বললেন, না না না, তোরা আমার কথা শুনিস। আমি তোকে এতদিন খাইয়েছি, আমি তোর জন্য রক্ত দিয়েছি, ওকে দোষ দে না, ওকে দোষ দে না। তখনই আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো সে ছায়ার হাত। মানুষ না, বড় আঙ্গুল, লম্বা লম্বা, কাঁচের মতো লোক। হাতটা জালাল কাকার ঘাড়ে চেপে ধরলো। ঠিক তখনই কেবল ফিসফিস করে বলছিলেন, আমার স্ত্রী, আমি তো তার প্রতিশোধ দিচ্ছিলাম। গাফফার মরুক, তার ছেলে কিন্তু আমাকে দে, একটু সময় দে। ঠিক তখন দোয়া পড়ে এক নিঃশ্বাসে আয়নার উপরে তাবিজটা ছুড়ে দিলাম। আয়নাটা এক বিকট শব্দে রীতিমতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর সাথে সাথে জালাল কাকার দেহটা মাটিতে ছিটকে পড়লো। তার চোখ খোলা,
দৃষ্টিহীন, মুখে হালকা হাসির রেখা, কিন্তু ঠোঁট ফেটে রক্ত পড়ছে। ঘরে গায়ে রীতিমতো কাঁটা দিয়ে ঠান্ডা। মেয়েটা যাকে সামনে বসে রেখেছিলাম সে মাটিতে লুটিয়ে পড়ল, নিঃশ্বাস নিচ্ছে কিন্তু গলার ভিতরে ঘর ঘর শব্দ। আমি মেয়েটাকে টেনে তুলতে যাবো ঠিক তখনই হঠাৎ করে কাকার দেহটা দুলে উঠল, চোখ দুটো লাল হয়ে গেল আবারও। সে দাঁড়িয়ে পড়লো, এবার আর কোনো কথা নয়, একদম সরাসরি আমার দিকে ছুটে এলো। আমি দৌড়ে জানালার দিকে গেলাম, বাইরে গাছের ডালটা ধরতেই নিচে ঝাঁপিয়ে পড়লাম। আমার হাত ছিঁড়ে গেল কাছে লেগে, কিন্তু আমি পেছনে তাকালাম না। পরের দিন পুলিশ এলো, কাকার বাড়ির ভেতরে এক কন্তে ঢুকতেই সমস্যা হচ্ছিল তাদের। মেয়েটিকে উদ্ধার করা হলো, কিন্তু জালাল কাকা, তার দেহ আর পাওয়া গেল না। পুলিশ বলল, ঘরে ভাঙাচোরা কিন্তু মৃতদেহ নেই, আর পর্যন্ত কিছুই নেই, শুধু একটা লাল কাপড় রক্ত মাখা পড়েছিল আর একটা পাথরের তাবিজ যার গায়ে ঘষা ঘষা করে লেখা কিছু অজানা ভাষা। কেউ তুমুল আলোচনা, কেউ বলছে জালাল কাকা পালিয়ে গেছে, কেউ বলছে পাগল হয়ে গেছে, কিন্তু আমি জানি সে মরেনি, সে চলে গেছে সেদিকে যাকে সে ডাকছিল। আমার বাবা এখন সুস্থ, রহিম কিছুটা ভালো, কিন্তু আমার ভিতরে ভয়টা আর কাটেনি। যে সময় এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি বলছিলাম ইশতিয়াক রহমান। ভালো লাগবে পড়ে শোনাবেন। আরো দারুণ দারুণ সব ঘটনা লিখে পাঠাবেন ইনশাআল্লাহ।